বাঙালিদের কাছে সেকেন্ড হোম পুরী। এখানে বেড়াতে যাওয়ার জন্য কোনো নির্দিষ্ট কারণের দরকার পড়ে না। 2 থেকে 3 দিনের ছুটি পেলেই আমরা চলে যাই পুরীতে বারবার ছুটে, সেটা সমুদ্রের ঢেউকে উপভোগ করবার জন্য হোক কিংবা জগন্নাথ মহাপ্রভুর দর্শনের জন্য। কিন্তু উড়িষ্যাতে কি শুধু এগুলোই রয়েছে দেখবার মতন? আর কে না, এখানে রয়েছে আরও অনেক সুন্দর সুন্দর দর্শনীয় স্থান, যেটা একদিনের ট্যুরে খুব সহজে আপনারা এক্সপ্লোর করে নিতে পারেন। যেমন রয়েছে কোণার্ক টেম্পল, লিঙ্গরাজ টেম্পল, ধৌলির শান্তিস্তূপ এবং ছোট বড় সকলের প্রিয় নন্দনকানন। এই সব জায়গাগুলো কিভাবে কম খরচায় ঘুরে দেখবেন, সেই সব কিছু নিয়েই আজকের এই ভিডিও। এই সম্পূর্ণ ট্যুরটা আপনারা একদিনেই করে নিতে পারেন। রয়েছে উপায় 3টি। এক হচ্ছে উড়িষ্যার যে নির্দিষ্ট যে ট্যুর প্যাকেজ তার মাধ্যমে ঘুরে দেখা, আর একটা রয়েছে প্রাইভেট বাসে, আর একটা হচ্ছে পার্সোনালি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে হচ্ছে আমাদের পুরীতে ডে 3, আর আমরা এখন সকাল সকাল বেরিয়ে পড়ছি হোটেল থেকে। যাচ্ছি হচ্ছে সাইট সিনের জন্য। তোমাদেরকে কাল রাতের ব্লগে বলেছিলাম যে আজকে আমাদের একটু সাইট সিনে যাওয়ার কথা আছে। সো সকালবেলা আমাদের গাড়ি চলে এসেছে, এখন আমরা সবাই মিলে যাবো সাইট সিনের জন্য। যদিও এখানে প্রচণ্ড গরম, কিন্তু এখন সকালের ওয়েদারটা বেশ ভালো আছে, আর সবাই আমরা রেডি হয়ে নিয়েছি। তো চলো যাওয়া যাক। আজকে এই ব্লগটায় তোমরা থাকবে, আশা করছি তোমাদের এই ব্লগটা খুব ভালো লাগবে, ইন্টারেস্টিং হতে চলেছে। আর একদিনে পুরীতে কোথায় কোথায় ঘোরা যায় না যায় সেগুলো সব কিন্তু তোমাদের সাথে এই ব্লগেতে শেয়ার করবো, তাই এই ব্লগটা খুব ইনফরমেটিভও হতে চলেছে। সকালবেলা আমরা আমাদের ব্রেকফাস্টটা হোটেলেই সেরে নিলাম। আমাদের গাড়িতে টাইম দেওয়া ছিল 8:30 থেকে 9টা। এরপরে আমাদের যে পার্সোনালি যে গাড়িটা রিজার্ভ করা ছিল, আর্টিকা গাড়ি 7 সিটার, এটা এসি গাড়ি ছিল। এটাই করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের সাইট সিনের জন্য। আর পুরীর সমস্ত এই সাইট সিনটা আমরা আমাদের এই গাড়িটা করেই আজকে করব। প্রায় 237 কিলোমিটারের কাছাকাছি এই টোটাল সাইট সিনটার জন্য আপনারা চাইলে উড়িষ্যা ট্যুরিজম প্যাকেজ থেকেও যেতে পারেন, যেখানে পার হেড আপনাদের খরচা পড়বে 550 টাকার কাছাকাছি। কিন্তু আমরা পার্সোনালি গাড়িটা বুক করেছিলাম এই কারণে, কারণ ওদের যে টাইমিং, সেই টাইমিংয়ের সাথে আমরা সেভাবে করতে পারতাম না, কারণ আমাদের জঙ্গল সাফারি করার ছিল, আর আমরা কিছু কিছু স্পট বাদ দিয়েও করেছিলাম। তো আমরা প্রথমে চলে গেলাম হচ্ছে আমাদের আজকের স্পট ধবলগিরি শান্তিস্তূপ। সো আমরা এখন চলে এসেছি হচ্ছে আমাদের আজকের ফার্স্ট সাইট সিন স্পট, সেটা হচ্ছে ধৌলিগিরি শান্তিস্তূপা, বা এটাকে পিস পাগোডাও বলা হয়। অ্যাকচুয়ালি উড়িষ্যাতে শুধু মানে সাইট সিনের জন্য মানে এখানে আসার সমুদ্র তারা, এটা খুব হিস্টোরিক্যাল দিক থেকেও ভীষণ, এখানের আর্কিটেকচার বলুন বা সব কিছু বলুন, ভীষণই এনরিচড একটা স্টেট। এখানের আর্কিটেকচার আমাদেরকে ভীষণভাবে মুগ্ধ করে, তার মধ্যে ধৌলিগিরি শান্তিস্তূপা বা পিস পাগোডাও একটা অন্যতম। এখানে এই যে মা আর বাবা, মাকে ভীষণই প্রিটি লাগছে, ভীষণ সুন্দর লাগছে মাকে। উপরে ওঠার পরে এইখানে এরকম সিঁড়ি আছে, এখান দিয়ে সিঁড়ি আছে, ওখান থেকেও সিঁড়ি আছে। এই সিঁড়ি দিয়ে উপর দিকে উঠে গেলে আমরা পৌঁছে যাবো ধৌলিগিরি শান্তিস্তূপ। ইতিহাস বিজড়িত এই স্থান ধৌলিগিরি বুদ্ধা শান্তিস্তূপটি বা এই পিস পাগোডাটি জাপান বুদ্ধ সংঘ এবং কলিঙ্গ নিপ্পন বুদ্ধা সংঘর দ্বারা 1972 সালে স্থাপিত হয়েছে। এখানে আশপাশের দৃশ্য সত্যি ভীষণ মনোরম, আর এখানের পাশ দিয়েই বয়ে গেছে হচ্ছে দয়া নদী। আর এই দয়া নদীতে কথিত আছে যখন কলিঙ্গ যুদ্ধ হয়েছিল সম্রাট অশোকের সাথে, পুরো রক্ত বয়ে যাচ্ছিল, আর সেই ভয়াবহতা দেখার পরেই তিনি এখানেতে এই স্তূপটি নির্মাণ করেন। চলুন আপনাদেরকে ঘুরে দেখাই এই স্তূপটি। এখান থেকে উপর দিকে চলে গেলে এখানে কিন্তু গৌতম বুদ্ধের 4 রকম অবস্থা আমরা দেখতে পাবো। কোথাও উনি রয়েছেন ধ্যানমগ্ন, তো কোথাও রয়েছেন শায়িত অবস্থাতে। প্রত্যেকটি অবস্থার এক একটি নামও রয়েছে। আমরা আছি এখন এই শান্তিস্তূপার একদম উপরে উঠে এসেছি, আর এখানে দেয়ালের গায়ে গায়ে ভীষণ সুন্দরভাবে বিভিন্ন আর্কিটেকচারাল কাজ করা আছে, পাথরকে কেটে কেটে, যেমন আপনাদেরকে দেখাচ্ছি। এখান থেকে বেরিয়ে এরকম সামনে রয়েছে কিছু ছোট বড় দোকান, যেখান থেকে আপনারা কিনে নিতে পারেন গিফট করবার জন্য কিছু জিনিসপত্র। আর এখানে রয়েছে কাজু বাদামের দোকান। এখানে কিন্তু কাজু বাদাম ভীষণ সস্তা, 1 কেজির দাম 500 টাকা।
একটা জিনিস তাহলে ক্লিয়ার হয়ে গেল, এখানে গাড়ি থেকে নাম্বার পরে যদি এখানে অটোওয়ালারা বলে দাদা আসুন অটোতে, আপনাকে কম যেতে হবে, দয়া করে প্লিজ সেই অটোতে উঠবেন না, কারণ খুব একটা বেশি ওঠার নয়, এটা সম্পূর্ণ আপনাদেরকে ঢুকিয়ে দেবে কিন্তু। তো এটা আমরা ঘুরে এসে এটা রিয়েলাইজ করলাম। আমরা এখানে মোটামুটি 30 মিনিটস মতন টাইম স্পেন্ড করেছি, এরপরে আমাদের নেক্সট ডেস্টিনেশনে আমরা চলে যাচ্ছি। এই শান্তিস্তূপ থেকে বেরিয়ে আমরা চলে যাচ্ছি হচ্ছে ভুবনেশ্বরের লিঙ্গরাজ মন্দিরের উদ্দেশ্যে। এটার ডিস্টেন্স প্রায় 8 কিলোমিটার মতন, আর পুরী থেকে ধৌলির ডিস্টেন্স 53 কিলোমিটার। সময় লেগেছিল প্রায় 2 ঘন্টা। এরপরে আমরা প্রত্যেকে চলে এলাম লিঙ্গরাজ মন্দিরে। লিঙ্গরাজ মন্দিরের বাঁদিকে একটা কর্নার আছে যেখানে আমরা জুতো, ফোন, বেল্ট সমস্ত কিছু জমা রেখে তারপরেই মন্দিরে ঢুকেছি। আমরা একটু বেরোলাম লিঙ্গরাজ মন্দির থেকে পুজো দিয়ে। এখানে প্রায় আমরা ঘুরেছি ভিতরে 1 ঘন্টারও বেশি সময়। মানে সত্যি ভিতরে এত ছোট বড় অনেক রকমের মন্দির রয়েছে। শিব ঠাকুরের মন্দির যেমন সোমনাথ টেম্পল, বৈদ্যনাথ টেম্পল, বিভিন্ন জায়গার শিব মন্দিরের এখানে ছোট ছোট মন্দির রয়েছে। তার সাথে রয়েছে আরও অন্যান্য দেবদেবীর মন্দির। ভেতরে ঘুরে ভীষণই ভালো লাগলো। আর অবশ্যই ভুবনেশ্বরে এলে বা উড়িষ্যাতে বেড়াতে এলে এই লিঙ্গরাজ মন্দিরটাই কিন্তু বেড়াতে আসতেই হবে। এখানে কিন্তু এলে ভীষণই ভালো লাগবে। লিঙ্গরাজ মন্দির থেকে বেরিয়ে আমরা চলে যাচ্ছি হচ্ছে নন্দনকাননের উদ্দেশ্যে। এখানে ডিস্টেন্স প্রায় 20 কিলোমিটার। আর এক্ষেত্রে একটা কথা আপনাদের বলে রাখি, আমরা এখানে বাদ দিয়েছি হচ্ছে উদয়গিরি, খণ্ডগিরি। আপনারা চাইলে সেটা দেখতে পারেন। আমরা যেহেতু নন্দনকাননে একটু বেশি সময় কাটাবো তাই সেটা বাদ দিয়েছি। আমরা লিঙ্গরাজ টেম্পল থেকে চলে এসেছি নন্দনকাননে, কিন্তু নন্দনকাননে যাওয়ার আগে আমরা একটু দুপুরে লাঞ্চটা করে নিচ্ছি, কারণ ওখানে ঢুকলে অনেকটাই টাইম যাবে। তার আগে লাঞ্চটা করে নেওয়াটা বেটার। তো লাঞ্চ আমরা কী খাচ্ছি তোমাদের সাথে শেয়ার করি। এখানে ভেজ খাবার দাবার অ্যাভেলেবেল, তাই আজকে আমরা এখানে ভেজ খাচ্ছি। ভেজ থালি নিয়েছি এখানে একটা রেস্টুরেন্ট থেকে। নন্দনকাননের একটু আগে আমরা যেখান থেকে খেলাম সেখানে এই ভেজ থালিটার দাম পড়েছিল 150 টাকার মতন, বেশ ভালো ছিল। তারপরে আমরা চলে গেলাম হচ্ছে নন্দনকাননে। এই নন্দনকানন ওড়িশার ট্যুরিজমের একটা অন্যতম আকর্ষণের জায়গা, ছোট বড় সকলের জন্য। এটি একটি ওপেন জুলজিক্যাল পার্ক, মানে এখানে ভেতরে পশু পাখিরা সুন্দরভাবে খোলামেলাভাবে ঘুরে বেড়ায়। নন্দনকাননের প্রবেশ মূল্য হচ্ছে 50 টাকা। এখানে চাইলে আপনারা ঢুকে শুধুমাত্র বাইরের যে কাছাকাছি যে পশু পাখিগুলো রয়েছে সেটা ঘুরে দেখতে পারেন। এছাড়াও এর সাথে করতে পারেন জঙ্গল সাফারি। তো আমরা ঠিক করেছিলাম এসি গাড়িতে করে জঙ্গল সাফারি করব, কারণ আমরা গিয়েছিলাম হচ্ছে গ্রীষ্মকালে এবং তখন টেম্পারেচার ছিল প্রায় 44 ডিগ্রির কাছাকাছি, যেখানে দুপুরবেলা ঘুরে ঘুরে মানে সব কিছু দেখাটা খুবই কষ্টকর ছিল। তাই আমরা জঙ্গল সাফারির জন্য টিকিটটা কাটলাম। প্রথমে এই গাড়িগুলো করে যেতে হবে ব্যাটারি চালিত, যার টিকিটের মূল্য নিয়েছে 80 টাকা। তারপরে এই গাড়িটা নিয়ে গিয়ে নির্দিষ্ট কিছু স্পটে ছেড়ে দেবে, সেখানে ঘুরে দেখতে হবে, তারপরে আবার এই গাড়িতে উঠতে হবে। এইভাবে আমরা পৌঁছে যাব হচ্ছে জঙ্গল সাফারির কাছে। সেই বাসের মূল্য হচ্ছে 100 টাকা, মানে আমাদের মোট 180 টাকা পড়েছিল। আমাদের যে ফার্স্ট স্টপেজে নামিয়ে দিয়েছিল সেখান থেকে এভাবে ডান দিকে গেলে আমরা দেখতে পাবো হচ্ছে হরিণ, আর বাঁ দিকে গেলে দেখতে পেতাম হচ্ছে বিভিন্ন রেপটাইলস। কিন্তু প্রচণ্ড গরম ছিল তাই আমরা অতটাও বেশি কিছু ঘুরে দেখতে পারিনি। আমরা তারপরেই সেকেন্ড স্টপ থেকে গাড়িতে উঠে একেবারে পৌঁছে গিয়েছিলাম হচ্ছে জঙ্গল সাফারি স্পটে। ওয়েলকাম টু নন্দনকানন সাফারি। এখানে আমাদেরকে স্টপেজ নাম্বার 2তে গাড়ি থেকে নামিয়ে দিয়েছে। এদিকে দেখতে পাচ্ছেন ঝাঁঝা করছে রোদ, মা এর জন্য ছাতা খুলে নিয়েছে। আর এই আমরা যাচ্ছি হেঁটে হেঁটে সামনের দিকে জঙ্গল সাফারি করবার জন্য। ভেরি এক্সাইটেড। আমাদের জঙ্গল সাফারি স্টার্ট হয়ে গেছে। এখানেতে আমরা এসি বাসে বসে রয়েছি। আর গরমের মধ্যে এটাই বেটার হলো, মানে হেঁটে হেঁটে পুরো সুটা ভোর থেকে জঙ্গল সাফারি করেছি আমরা। এতে করবে কষ্টটাও কম হবে। আর এই জঙ্গল সাফারি এক্সপিরিয়েন্স আমাদের ফার্স্ট টাইম। এখানে একটা গেট আছে, চলুন আপনাদের দেখা হচ্ছে এন্ট্রান্স, তাই না? এটার কথা বলছে না তো, বড় গেট মতন। এর আগের বারেও আমি পুরীতে এসেছি কিন্তু জঙ্গল সাফারি করিনি। এক্সাইটেড। মা
এই যে এখানে দেখতে পাচ্ছি হরিণ। এই তো হরিণ। সামনে ওই ডান পাশে প্রচুর হরিণ আছে মা, ডান পাশে দেখুন প্রচুর হরিণ আছে। সত্যি বলতে কি এই জঙ্গল সাফারিটা ভীষণই এক্সাইটেড লাগছিল, ভীষণই সুন্দর একটা অভিজ্ঞতা আমাদের হয়েছে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর বাইরে দেখতে পাওয়া যাচ্ছে হরিণ। এই পুরো জঙ্গল সাফারিটা 4টে ভাগে ভাগ করা ছিল। প্রথমেতে ছিল বাঘ, তারপরে ছিল লায়নের, তারপরে বিয়ারের, আর তারপরে ছিল হার্বিভোরাসের, মানে প্রচুর হরিণ এই সমস্ত কিছু। এই সমস্ত জঙ্গল সাফারির উপরে ডিটেলস ভিডিও আপনাদের সাথে আমি চ্যানেলে পরে শেয়ার করব। আজকে জাস্ট আপনাদের সাথে একটু গ্লিমস শেয়ার করছি এই বড় ভিডিওটাতে। আমি অবশ্যই রিকমেন্ড করব আপনারা যেদিনকারে সাইট সিনের জন্য যাচ্ছেন সেদিন অবশ্যই হাতে সময় নিয়ে যান এবং এই জঙ্গল সাফারিটা করুন। ঢিবির পাশে বাঘ দেখেছো? হ্যাঁ দেখুন ঢিবির পাশে বাঘ, ঢিবির পাশে বাঘ। ওই দেখো বাঘ, ওই যে বসে আছে। এই যে এই পাশটা দেখেছো? হ্যাঁ বেচারা বাঘ গরমেতে ঝিমিয়ে গেছে। এই যে বাঘটা স্ট্রেট তাকাও, মানে চশম নন্দনকানন থেকে বেরিয়ে পড়লাম আমরা হচ্ছে কোণার্ক সূর্য মন্দিরের উদ্দেশ্যে। এই যাত্রাটা বেশ দীর্ঘ, মানে রাস্তা প্রায় 80 কিলোমিটারের কাছাকাছি, 2 ঘন্টা সময় লেগেছিল। আর একটা কথা বলতেই হয় যে এই উড়িষ্যার রাস্তা কিন্তু ভীষণই মনোমুগ্ধকর, মানে দুপাশে গাছ দিয়ে সাজানো, এত সুন্দর রাস্তা, যেখানে গাড়িতে যাওয়ার অভিজ্ঞতাটা ছিল সত্যি ভীষণ সুন্দর। তারপরে আমরা পৌঁছে গেলাম হচ্ছে কোণার্কের সূর্য মন্দির। ওই হচ্ছে কোণার্কের সূর্য টেম্পল। আর এদিকে হচ্ছে এন্ট্রান্স। লাস্ট টাইম যখন এসেছিলাম এখানেতে চারিপাশে সব দোকান ছিল, এত সুন্দর পার্ক, এত সুন্দর সব কিছু ছিল না। এখন এখানে অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন যে আশেপাশে প্রচুর গাছপালা লাগিয়েছে, একদম সুন্দর অ্যাম্বিয়েন্সটা করে দিয়েছে। টিকিট কাউন্টারে যাচ্ছি আমরা টিকিটটা কাটবো বলে। 2টো টিকিট নিয়ে নিয়েছি আমরা, 80 টাকা পড়েছে। এবারে আমরা যাবো এখানে সূর্য মন্দিরের ভেতরেতে। 700 বছরেরও বেশি পুরনো এই ইউনেস্কো হেরিটেজ সাইট কোণার্ক সূর্য মন্দিরটি স্থাপত্য ভাস্কর্যের দিক থেকে কিন্তু একটা অন্যতম নিদর্শন। এখানে এর প্রত্যেকটা অংশের মাধ্যমে, প্রত্যেকটা কাজের মাধ্যমে বিজ্ঞান, সংস্কৃতি সব কিছুকেই ভালোভাবে প্রদর্শন করা হয়েছে। ইতিহাস বিজড়িত এই স্থানটা কিন্তু অবশ্যই আপনারা একবার ঘুরে দেখে নেবেন। এটা বানানো হয়েছে সূর্য দেবতার রথের আদলেতে, যার অনেকটাই অংশ কিন্তু আজকে এখানের যে ওয়েদার, সমুদ্রের হাওয়া, তার জন্য ক্ষয়প্রাপ্ত হয়ে ভেঙে গিয়েছে। আর কিছুটা ভেঙে গিয়েছে হচ্ছে বিভিন্ন দস্যুদের জন্য। দেখতে দেখতে এখানে সন্ধ্যে হয়ে গেছে আর সব লাইটগুলো জ্বলে উঠেছে। সূর্য দেবতার রথের ন্যায় বানানো এই মন্দিরেতে রয়েছে 12 জোড়া চাকা। এই যে চাকাগুলো, এগুলো কিন্তু আমরা ইতিহাস বইতে দেখেছি কিংবা 10 টাকার নোটে আমরা দেখেছি। এই চাকাগুলো দিয়ে কিন্তু স্থানীয় সময় নির্ণয় করা যায়। কোনো একটা বস্তু রেখে দিনের বেলা সূর্যের আলো যখন পড়ে তার ছায়া দেখে এখানে সময় নির্ণয় করতে পারা যায়। অন্যান্য মন্দিরের না এখানে পুজো হয় না। এখানে যে সূর্য দেবতার মূর্তিগুলি ছিল সেগুলো এখন আছে হচ্ছে পুরীর জগন্নাথ মন্দিরেতে। সময়ের সাথে সাথে সমুদ্রের নোনা হাওয়ায় এই মন্দির ক্ষয়প্রাপ্ত হচ্ছে, তাই মন্দিরের ভেতরে সিমেন্ট ভরে এই মন্দিরকে চেষ্টা করা হচ্ছে যতটা সম্ভব রক্ষণাবেক্ষণ করা যায়। কোণার্ক টেম্পল ছিল আমাদের আজকের লাস্ট সাইট সিন স্পট। এখান থেকে বেরিয়ে আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম। যেতে সময় লাগলো প্রায় 2.5 ঘন্টা মতন। সকাল 8টা থেকে শুরু করেছিলাম, হোটেলে পৌঁছালাম প্রায় 7:30 নাগাদ করে। আপনাদের সাথে আজকে আমাদের ট্যুরের সমস্ত ডিটেলস শেয়ার করলাম। যদি কিছু আপনাদের প্রশ্ন থাকে তাহলে কমেন্ট সেকশানে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের এই সানশাইন বক্স চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করে আমাদের পাশে থাকবেন। পরবর্তী ভিডিও নিয়ে আমরা খুব তাড়াতাড়ি আসবো। আর এই চ্যানেলে অলরেডি বন্দে ভারত আর পুরীর জগন্নাথ মন্দিরের পুজোর ডিটেলস ভিডিও শেয়ার করা আছে, লিঙ্কে ক্লিক করে আপনারা সেটা দেখে নিতে পারেন। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে। টাটা।